লেখিকা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের হরিমতি। হরিমতি আমার পিসি, বাবার নিজের বোন নয়, তবে জন্মের পর থেকে ওকে পিসি বলেই ডাকতাম। আমাদের যৌথ পরিবারে তখন কত রমরমা ছিল সেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে দুঃসাধ্য। সকালে ঘুম থেকে উঠে সদর বাড়িতে এলেই বাবার মুখে কান পর্যন্ত হাসি। কারণটা গল্পের খাতিরে বলতেই হলো। আসলে ঘুম থেকে উঠেই আমার কাজ ছিল সাজগোজ করা। মায়ের বড় আয়নায় নিজেকে দেখতাম, মনে হতো আমার থেকে সুন্দর আর দুটি নেই। যাই হোক, আমি মুখে পাউডার মেখে চোখে কাজল দিয়ে এ বাড়িতে পা দিতে যা দেরি। হরি পিসি গজগজ করত, দেখ সমু দেখ, তোর বাপ সোহাগী মেয়ের কাণ্ডটা শুধু দেখে নে। আমার গরুর মতো চোখ নিয়ে আমি প্যাট প্যাট করে চেয়ে থাকতাম, কপাল কুঁচকে তাকাতাম। বাবা শুধু হেসে বলতো, ও মা, কি সুন্দর সেজেছ, মুখ ধুয়েছ? আমি ঘাড় নেড়ে বলতাম, না। হরিমতি মুখ বিকৃত করে বলতো, মেয়ের আমার ভাবন দেখো, কুতা ঘুম ভেঙে মাজন নিবি তা না। আমি ছেলেবেলায় নিজের জগতে ডুবে থাকতাম, কারো কোনো ব্যাপার নিয়ে মাথা ঘামানো আমার স্বভাবের বিপরীত। কিন্তু আজ ভাবি, গরুর মতো চোখ দুটো অনেক কিছু দেখেছিল সেদিন, আর আজ সেগুলো ভাবনার রসে জারিত হয়ে আমাকে নাড়িয়ে দিয়েছে। আজ হরিমতি নেই, তবু আমার রক্তের প্রবাহমানতায় কে যেন বলে, ও খুকু, তুই একবার সেই গানটা গা। আমি দেখতে পাই কদম ছাট চুল, সাদা থান, মুখে হাসি, আমাকে গান গাইতে বলছে। আমি গাইছি, একবার বলো রে মধু মাখা হরি নাম বলো রে। জীবনের কত কি হারিয়ে যায়, কিন্তু সত্যি কি ফুরিয়ে যায় তারা? গভীর অনুরাগে যে পূর্বপুরুষ ঘর বেঁধেছিল, তাদের ভালোবাসা কখন যে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলে আমাদের, আমি কিছুতেই ভুলতে পারি না। এ দেহ পঞ্চভূতে বিলীন না হলে আর শান্তি স্বস্তি নেই। মাঝে মাঝে মনে হয় মানুষের জীবনটা একখানা কাব্য, ব্যচ্চার্থের আড়ালে গভীর ব্যঞ্জনা দিয়ে যায়। হরিপিসির জীবনটা তেমনি, যেন করুণ রস ঘিরে আছে। কতদিন পিসিকে বলতে শুনেছি, আমার একটা ঘর হলো না খুকু। ছোট্ট আমি অবাক হয়ে বলতাম, ও পিসি, ঠাকুরের 8টা বাড়ি, কত ঘর, তবু কেন এমন বলো? আমি ঠাকুরকে বলে তোমাকে দালান কোঠা দেব। তখন কি আর বুঝতাম পিসি কোন ঘরের কথা বলছে? তবু পিসির গলার সেই হাহাকার আমার হৃদয় স্পর্শ করত। ঠাকুর মানে ঠাকুরদা। বিষয় আশয় ছিল প্রচুর। তখন জমিতে আখ চাষ হতো, টিন টিন গুঁড়ো বসানো থাকতো। হরি পিসি আখের গুড় জাল দিত। আমার তখন ওই 6 কি 7 বছর বয়স। দেখতাম সবাইকে খুশি করতে দিন রাত পরিশ্রম করত পিসি। সেদিন খুব বৃষ্টি। বর্ষাকালে এমন বৃষ্টিতে আমরা অভ্যস্ত। সন্ধ্যায় কি ব্যাঙ ডাকুনি? সদর বাড়িতে উঠোনে জলের স্রোত বয়ে যাচ্ছে। এরকম দিনে হরি পিসি একমাত্র সহায়। জড়িয়ে ধরলাম পিসিকে। সর্ষের তেলের প্রদীপ জ্বলছে পিসির ঘরটায়। মাটির ঘর বটে, তবে বেশ শক্তপোক্ত। ঘরের পেছনে খিড়কি পুকুর। হঠাৎ একটা বাজ পড়ার শব্দ। চোখটা বুজে ফেললাম। পিসি বললে, ভয় পাস কেনে খুকু? জৈমিন ঋষিকে ডাক। আমি বললাম, সে আবার কোন ঋষি গো? অন্ধকারেও বুঝতে পারলাম পিসি হাসছে। বললে, আমরা হিন্দু, কত যে উপাখ্যান আমাদের অরতে পরতে, তার ইয়ত্তা কি? আমি বলতাম, পিসি গো, ওইসব উপাখ্যান বলো। পিসি বলতো শকুন্তলার গল্প। দুষ্মন্ত রাজার উপরে ভারী রাগ হতো। অমন সোনার পিতি মেয়েকে ভুলে গেলি? এই গল্পটা বলতে বলতে পিসির গলার স্বর কেমন যেন হয়ে আসতো। আমার ছোট্ট ছোট্ট আঙুল তৎক্ষণাৎ চলে যেত পিসির চোখে।
অস্থির হয়ে উঠতাম। কি হলো তোমার? ওটা তো গল্প, সত্যি তো নয়। পিসি বলতো, সব সত্যি। শেষের কথাগুলো খুব নাড়া দিত। মনের কল্পনাতে দেখতাম পিসি হয়েছে শকুন্তলা। কি সাদা ধবধবে রং ছিল পিসির, চোখগুলোতে কত স্নিগ্ধতা। সাদা থানের আড়াল দিয়ে ফুটে উঠত উদ্ধত যৌবন। নিরামিষ আহার, তাও একবেলা, তাতে একাদশী পালন। একদিন তো হেসে কুটি কুটি বললাম, তুমি তো শকুন্তলা, তোমার দুষ্মন্ত কোথায়? ছেলে মানুষের কথা, এই কথাটায় কি যে হলো! দেখলাম পিসির চোখে অশ্রুধারা। কি করে যেন সেই মহানায়িকা আর আমার হরিপিসি এক হয়ে গিয়েছিল। আজকের দিনে কালিদাস তো নেই, কে লিখবে আমার সে দুঃখিনী পিসির কথা? পিসির তখন 8 বছর বয়স। তখন বামন বেড়ের জমিদার কালীকৃষ্ণ রায়ের ছোট ছেলে শিবপ্রসাদ রায়ের সাথে বিয়ে হলো পিসির। ওদের জমিদারি তখন ছিল না ঠিক কথা, তবে ঠাটবাট বজায় ছিল। বড় দালানে ঝাড় লণ্ঠন শোভা পেত। কথিত আছে ওরা রামমোহনের ভক্ত ছিল। হরিপিসি প্রায় বলতো, এখন বিধবার সংখ্যা অনেক বেশি, আগেকার দিনে বেধবাদের পুড়িয়ে মেরে ফেলতো রে। আমি তো ইতিহাস পড়ে জেনেছি, এ কথা বলতে পিসি বলতো। সে ঠিক কথাই, তবে ওই কাজ করতে গিয়ে বৈধব্য ব্রহ্মচর্যকে গুরুত্ব দিয়েছিলেন কি না? আমি অবাক হতাম, বলতাম, তোমার বামন বেড়েতে নদী আছে, আমার নদী খুব ভালো লাগে। এমনি করে পিসি অনেক কথা বলে ফেলতো। আমার পরিণত মন আজ নতুন করে লিখে যাবে। ভাদ্র মাস, তাল নবমীর ব্রত। হরিপিসি বললে, ও খুকু, চল না মা, আদিবাসী পাড়াতে লক্ষ্মীর জলার পাশে বড় বড় তাল গাছ। অর্জুনের মা বলেছে কালো হেরে তাল দেব। সেবার কত কি যে হয়েছিল। তালের লুচির সাথে মাখা সন্দেশের স্বাদ আজও মুখে লেগে আছে যেন। ভাদ্র মাস এলেই যেন একটা আনন্দের শিহরণ খেলে আমার প্রাণে, মনে। বাড়ির সামনে শিউলির গাছ, নিচে ঘাসের প্রান্তরে ভোরবেলা টপটা টপটা ফুল। আমার ফ্রক ভর্তি ফুল দেখে পিসি হাসত। তুলসী তলাটাকে আজ ভীষণ মনে পড়ে। তুলসী বর্ষজীবী বটে, কিন্তু আমার কেন জানি মনে হয় ওই তুলসীর শিকড় অনেক অনেক দূর, সেই যেখানে আমার পূর্বপুরুষের গন্ধ। ওখানে গেলে আমি এসব টের পাই। মনে হয় কারা যেন বলছে, খুকু, তুই আমাদের মেয়ে, আমাদের আজন্ম লালিত সব ঐতিহ্য এখন তোর হাতে, তার অনাদর করিস না। আমাদের দুঃখ বাসি হয় না, যন্ত্রণা বাসি হয় না, আমাদের বীজ তুই, সব তোর মধ্যেই আছে। তাল আনতে গিয়ে দেখলাম রজক পাড়ায় কি একটা কাঠের বাক্সর মতো। বললাম, পিসি গো, ওটা কি? পিসি চোখ কপালে তুলে বললেন, পালকি লো, পালকি। আমি বললাম, পালকি এগুলো? আমি এই দেখলাম। আচ্ছা পিসি, তুমি তো পালকি চেপেছ না? পিসি বললে, তা চাপবো না কেনে, তোর পিসে বে করতে এসেছিল পালকি করে। জমিদার বাড়ির পালকি, এর থেকে 1000 গুণ শৌখিন। রঙিন কাগজে মুড়ে পালকি সাজানো হয়েছিল। তোমার বিয়ের গল্প আমাকে বলো। তোমার বর সে দুষ্মন্ত রাজা, সে তোমাকে ভালোবাসতো পিসি? পিসি কোনো উত্তর দেয় না, কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকায়। সন্ধ্যায় দাওয়ার অন্ধকারে ভাবে হারিয়ে যাওয়া জীবনের দিন। আমার ছোট্ট হৃদয় দুঃখে পূর্ণ হয়ে যায়। মনে মনে ভাবছি, কেন যে পিসি মশাই দুষ্মন্ত রাজা হয়ে গেল কে জানে। অনেক পরে জেনেছিলাম জমিদার বাড়িতে বহু বিবাহ প্রথার কথা। ওই ছিল তখনকার দস্তুর। কুলীন ব্রাহ্মণরা একাধিক বিয়ে করত। পিসি বলতো, যত কেচ্ছা সমাজের উপর তলায়, নিচু তলার মানুষরা একটা বিয়ে করত। অভাব ছিল বটে ওদের, তবে ভালোবাসতো আষ্ঠে পৃষ্ঠে। হরিপিসির সাথে আমার এত বন্ধুত্বের কারণ ছিল অনেক। এক তো আমার গল্প শোনার খিদে, আর 2 নম্বরে আমি যে পেটুক দাসী সেটা কারো জানার বাকি ছিল না। পিসির রান্নার হাতটি ছিল চমৎকার। কত কিরে রান্না জানতো। বাবা বলতো, হরি দিদির হাতটা মা অন্নপূর্ণের হাত। আমি ভাবতাম অন্নপূর্ণের স্বামী তো ভিখিরি শিব, আর হরি পিসির বর জমিদার। সেদিন ছিল একাদশী। গরমকালে ঝিঙে খেলে পেট নাকি ঠান্ডা থাকে। কয়লার উনানে আগুন দিয়েছে পিসি, আজ লুচি। সবাই আর জলখাবারে সারবে লুচি দিয়ে। আমি বললাম,
তোমার একাদশী, আর লুচি খাবে সবাই। হরি পিসি বললে, খাক না খুকু, সবাই খেলে কত সুখ। আমার আবার ভালো খাবার ভাগ দিতে ইচ্ছে হয় না, মুখ ভার করে বসে আছি। পিসি আমার চালতার মতো ফোলা গাল টিপে বললে, আজ শুধু লুচি নয়, সাথে ডাল ঝিঙে, খেয়ে দেখো। লোভে চোখ দুটো চকচক করে উঠল। পিসি হাতে 10টা টাকা দিয়ে বললে, এবার যা তো খুকু তারা দোকানির কাছে, বলবি হিং দাও। এক দৌড়ে আমি পগার নালা পার। ফিরে এলাম যখন, তখন দেখি পিসি ঝিঙে কেটেছে, আলু কেটেছে ডুমো ডুমো করে, একপাশে ময়দা মেখে লেচি করা, বাটিতে ভেজানো মটর ডাল। গরম কড়াই তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলে পিসি, তারপর দিলে হিং। গোটা বাড়ি হিঙের গন্ধে মাতোয়ারা। আমার তো জিভে জল। কাটা আলু তেলে দিয়ে ভাজতে থাকে পিসি। বললে, খুকু, এ খাবার রাধা দামোদরের ভোগে দেওয়া হতো। ঝুলন পূর্ণিমেতে কত যে রান্না হতো সেখানে। আমার বুঝতে বাকি নেই এ গল্প সেই জমিদার বাড়ির। বললাম, রাধা তো বুঝলাম, দামোদর কে গা পিসি, কোন দেবতা? পিসি বলতো, তোর কত প্রশ্ন খুকু, ওসব তোকে পরে বলবো, এখন সর দিকে, ভালো করে রান্না করি। আলু কিছুটা ভাজা হলে ঝিঙের টুকরো কড়াই দিল পিসি, নুন দিয়ে চাপা দিল। অনেকক্ষণ ভাজা হলে তাতে দিলে মটর ডাল বাটা, লঙ্কা, হলুদ আর গুড়। উফ, আমি আর অপেক্ষা করতে পারছি না, এ অমৃতের স্বাদ কখন পাবো। ঝিঙে আলুর সাথে ডালকেও ভাজা হলো, তারপর জল দিয়ে ফুটলে তাতে ঘি ছড়ানো হলো। এবার গরম গরম লুচি ভাজবে পিসি। আনন্দের আতিশয্যে আমি উঠোনে পালকির বেহারা সেজেছি, কোমরে গামছা। বলছি, পালকি চলে হুনহুনা, ধিতাং ধিতাং হুনহুনা। পিসি তো হেসে কুটি কুটি। বললাম, পিসি গো, এবারে যখন গঙ্গা নাইতে যাবে আমাকে পালকি শুদ্ধ ডুবিও। পিসি বললে, ধুর পাগলি, এখন সেসব আছে নাকি? আমার স্বপ্নের জগতে বিচরণ করার মাধ্যম ছিল পালকি। কতদিন আমি স্বপ্ন দেখেছি রূপার পালকি এসেছে জমিদার বাড়ি থেকে। 8টা বেহারা, মাথায় পাগড়ি, বাড়ির কাছে এসে চিৎকার করে ডাকছে, খুকুমণি আছো নাকি? জমিদার তলব পাঠিয়েছেন, মেতে হবে, রাধা দামোদরের বিগ্রহ পূজা হবে। আমি সত্যি সত্যি পালকি চেপেছি। জমিদার বাড়ির সিংহদুয়ারে পৌঁছে দেখি হরি পিসি হাসছে। কত আনন্দ! তবে সব স্বপ্নে, বাস্তবে পিসি আমার দৌড়ানি। ওই তো মাটির ঘরটায় নেতা দিচ্ছে। মাত্র 8 বছর বয়স তখন হরিমতির। বিয়ে করে জমিদার পুত্র ঘরে নিয়ে গেল। বরের বয়স 21। টানা নথ পড়া হরিমতির ছোট্ট শরীর লাল টুকটুকে বেনারসিতে মোড়া। বিরাট সিংহদুয়ার পেরিয়ে কত ঠাকুর মন্দির, 12টা শিব মন্দির, ঝুলনতলা। পেন্নাম করে যখন নতুন একটা মন্দির দেখলো, তখন এক মহিলা বললে, এই হলো রাধা দামোদরের মন্দির, আমাদের বিগ্রহ। শালগ্রাম শিলা। বরের সাথে হরিমতি পেন্নাম করলে একজন এসে তার গলায় পরিয়ে দিলে চন্দ্রহার। কতদিন পরে জেনেছিলাম এই দামোদর হলেন সর্বময় মদনমোহন। বৃন্দাবনের স্বর গোস্বামী ছিলেন এই জমিদার বাড়ির গুরু। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তখন রমরমা। সাধ্য সাধন তত্ত্ব আর রাগানুগা ভক্তিতে অটল ছিলেন এরা। আমি রাতের অন্ধকারে মাটির দাওয়ায় বসে কত কি শুনেছি পিসির মুখ থেকে। তখন ভালো বুঝতাম না, এখন পারি। পিসির শ্বশুর বাড়ি নিয়ে অনেক গল্প শুনতে চাইতাম। সেই কবেকার কোন নীলকর সাহেব ওদের পূর্বপুরুষকে কুঠি দান করে গিয়েছিল। সে কি আজকের কথা গো? বুদ্ধি খাটিয়ে ওই মানুষ নীলকর সাহেবের দেওয়ান হলে, প্রচুর রাজস্ব আদায় করলে। এদিকে সাহেবের পরিবার থাকতো বিলেতে। বিদেশের মাটিতে এমন কর্মকুশলী সাহেবকে মুগ্ধ করল। তবে দেওয়ান হয়ে জিজ্ঞেস করলে, আপনার পরিবারের কেউ এদেশে নেই কেন? উত্তরে সাহেব বলেছিল, এদেশ খুব গরম, আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে, তাছাড়া আমার শরীরের অবস্থা ভালো নয়, আমিও এদেশ ছেড়ে চলে যাব। তবে যাবার আগে কুঠির মালিকানা তোমাকে দেব। খুব ভালো লেগেছে তোমাকে?
সেই দেওয়ান পূর্বপুরুষ অনেক কুঠির ইজারা পেল। নীলকর সাহেবের খুশি হবার পেছনে অন্য আরেকটা কারণ ছিল। দেওয়ান ইংরেজি জানত। আসলে তার মা বরদা সুন্দরীর চেষ্টা ছিল যে অল্প বয়সে স্বামীকে হারিয়ে শিবরাত্রির সলতেই ছেলেকে মানুষ করে গিয়েছেন ইংরেজ আমল। ওদের সন্তুষ্ট করতে গেলে ওদের ভাষাটা জানা আবশ্যক। কি করে এটা মাথায় ঢুকেছিল কে জানে। হরিপিসি বলেছিল, খুকু, মেয়েদের অনেক শক্তির মধ্যে একটা শক্তি হলো ভালো রান্না করা। মাটির ঘর আর উঠানে শাক পাতা আজ যে সংসার চালাতো বরদা সুন্দরী, একবার প্রচুর লাউ হলো। ওই পাড়াতেই থাকতো হিকি নামের এক সাহেব। একদিন সাহেব বললে, এগুলো কি করে রান্না করলো তোমরা? বরদা সুন্দরী গদগদ হয়ে বললে, লাউ শুক্তো খাবেন সাহেব, আমি রান্না করে দেব। আসলে হিকি সাহেবকে হাত করে ছেলেকে ইংরেজি শেখাবার মতলব। আমি বললাম, এসব আজগুবি গাল গল্প, সত্যি লাউকে তেতো দিয়ে শুক্তো করা যায় নাকি? হরিপিসি হাসতে থাকে, বলে, সত্যি রে খুকু, সবটুকু সত্যিকারের। আমার মন তখন লাউ শুক্তোর দিকে ধাবিত। বললাম, তারপর কি হলো? পিসি শুরু করলো খোশ গল্প কোটা বাড়ি। সাহেব ছিলেন খুব ভালো মানুষ। মাটির দাওয়ায় বসে ছোট ছেলেটাকে পড়াতে শুরু করলো আর বললে, লাউ টুকতো খেয়ে বাড়ি যাব। বরদা সুন্দরী কাঠের উনানে কড়া বসালে, সরু করে কাটা লাউ পাত্রে রেখেছে, আর মটর ডালের বড়ি ভাজলে হালকা করে, বাটিতে ভেজালে গোবিন্দভোগ চাল, তেলে 5 ফোড়ন দিলে, তেজপাতা দিলে, আর তারপর লাউ গেলে দিয়ে নাড়াচাড়া করে নুন দিয়ে চাপা দিলে, কিছুক্ষণ পর তাতে গোবিন্দভোগ চাল বেটে দিলে, ব্যাপারটা বেশ জমে যেতে ভাজা মটর ডালের বড়ি দিয়ে অল্প জল আর লঙ্কা দিলে, তারপর দিলে মিষ্টি, আর শেষে ঘি দিয়ে হলো গিয়ে লাউ শুক্তো। আমি বললাম, পিসি গো, আমি লাউ শুক্তো খাবো। পিসি বললে, দামোদর মাসে ভোগ দেব, তখন প্রসাদ খাস। আমি তো হতাশ, এখনো কত দেরি দামোদর মাসের। পরের দিন দেখলাম বড় জামবাটিতে মটর ডাল বাটা নিয়ে সাদা থান কাপড়ের বড়ি দিচ্ছে পিসি। সত্যি বলতে কি, দামোদর মানে একটা ভয়ঙ্কর নদী, এটাই আগে জানতাম। হরিপিসি বললে, খুকু, দাম মানে দড়ি। যশোদা মা কোমর পেটে দড়ি দিয়ে আটকে রাখায় ভগবানের নাম দামোদর। কার্তিক মাসটা দামোদর মাস। আমার এখন মনে হয় বই পড়া মুখস্থ বিদ্যা নয়। আমার হরিপিসি যেন কেমন করে সব জানতো। আমাকে কতদিন বলতো, বুঝলি খুকু, ঈশ্বরকে বাড়ির একজন সদস্য ভাববি। আমি তো হা করা দন্ত স বলতাম, সে আবার কেউ ভাবে নাকি? পিসি কি সব বলতো, আমার ছোট্ট বুদ্ধি সেসবের তল পেত না। তবে দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা, এটা পরে বুঝেছিলাম। সেবার ঠাকুর দুর্গাপূজার আয়োজনের ত্রুটি থাকলে না। কত লোকজন এলো, ভোগ রান্না করলে পিসি, কত রকমের আয়োজন। সবাই বললে, আমরা ভোগ খাবো। পিসি চোখ পাকিয়ে বলল, ভোগ যদি মানুষ খায় তবে তো দুর্ভোগ বাড়ছে। পুজোর দিন রাতে পিসিকে ধরলাম, তুমি গল্প বলো পিসি। অন্ধকারে এক অসমবয়সী বন্ধুকে বলে গিয়েছিল তার জীবনের কথা, ভালোবাসার কথা। বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে পিসি দেখলে বিশাল এক বাড়ি। মন্দিরে প্রণামের পর এক মোটা মতো মহিলা বরণ করলেন। দুধে আলতায় পা ডুবিয়ে সাদা থানের উপরে পড়ল লাল ছাপ। মাথায় ধান রেখে বরবাবাজি ছড়াতে লাগলো। ছোট্ট হরিমতি জমিদার ভিলায় প্রবেশ করল। জমিদার ভিলা 300 বিঘে জমির উপরে, মোট 50টা ঘর, পুরনো দিনের কারুকার্য। পিসির মুখে শুনেছি ওরা ছিল 7 খুনে জমিদার। তবে কত যে খুন ওরা করেছিল তা কেউ জানে না। খুন? কি বলছো পিসি? তবে তো ওরা অত্যাচারী। আমার কথায় পিসি উদাস হয়ে কি সব বলতো। বুঝতে পারতাম ওই বাড়ির প্রতি পিসির অমোঘ টান। আমি পিসিকে জড়িয়ে বলতাম, কি ভাবছো, ওই দুষ্মন্ত রাজার কথা বুঝি? পিসি বলেছিল, যে দেওয়ান জমিদারি প্রতিষ্ঠা করেছিল সে তো দাতা ছিল।
তবে পরে এই উত্তর পুরুষে অনেক ব্যভিচার এসে যায়। দেশ স্বাধীন হলে ওদের ক্ষমতা কমে যায়। তবে আমি তখন কতটুকু বুঝি বল? বিয়ের পর ছোট্ট হরিমতির অবাক হবার পালা। কত বড় ভাণ্ডার ঘর, এক এক দিকে এত ঐশ্বর্য, সোনা রূপার বাসনে বড় বড় সিন্দুক ভর্তি। তার নিজের ঘরেও একটা বিশাল কড়ির আয়না। সন্ধ্যা হলে গা ধুয়ে আলতা পেয়ে শাড়ি পরে বসতে হবে। নাপিত বউ পরিয়ে দেবে সিঁদুর। আলতা পরিয়ে ছোট্ট হরিমতিকে পেন্নাম করে বলবে, গরিবকে দয়া করো মা। অবাক চোখে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে ছোট্ট বালিকা বধূ। সন্ধ্যায় শঙ্খধ্বনির সাথে শুরু হবে কীর্তন। রাধাকৃষ্ণ আসলে জীবাত্মার পরমাত্মা। আনন্দ মহারাজ ব্যাখ্যা করবেন ভক্তি প্রেম। পিসি একদিন আমাকে বলেছিল, জানিস খুকু, প্রেমিক হলো ভগবান। রাধা অভিসারে যান, কত তার কসরত। পথে কণ্টক বেছানো, পিছল পথে চলেন। সব সাধনা রে সাধনা, মধুর রসের সাধনা। আজ মনে হয় পিসিকে ডেকে বলি, তোমার কথা সত্যি গো পিসি, আমার অভিসার যে শেষ হয় না। 8 বছরের হরিমতি বিরাট বাড়ির বউ এখন। যে ঘরে সে থাকে সেখানে বিশাল পালঙ্ক, সারা দেওয়ালে কড়ির কারুকাজ, বিরাট এক ঝাড়বাতি। দক্ষিণ খোলা জানালা দিয়ে হু হু করে বাতাস বয়। ছোট্ট বউয়ের দেখভাল করে দাসীরা। চুল বেঁধে দেওয়া, গায়ে গোলাপ জল দেওয়া, সর্বক্ষণের দেখভাল। হাঁপিয়ে ওঠে হরিমতি। মনে হয় দূরে ওই যে নদী বয়ে যায় কুলু কুলু, ছুট্টে চলে যেতে মন চায়। দাসী বিন্দুকে ডেকে বলে, আমি বাইরে যাব, এখানে আমার দম বন্ধ হয়ে আসে। বিন্দুবাসিনী হাসতে থাকে, বলে, এ কি কথা বলছো গো বৌঠান? এমন ঘরবর কজনের হয় শুনি? হরিমতি ঘর পেয়েছে ঠিক কথা, কত প্রাচুর্য, কত বৈভব, কিন্তু বর সে কোথায়? সেই যে ফুলসজ্জার দিন একবার ঘরে এসেছিল, নাভি পর্যন্ত লম্বিত একখানা হার দিয়ে বলেছিল, বড়দের কথা মেনে চলবে। ঠাকমা শিখিয়ে দিয়েছিল স্বামীকে পেন্নাম করতে হয়। ঠক করে পেন্নাম করেছিল হরিমতি। সেই দেখা। সারাদিন এই বিন্দুবাসিনী ভরসা। বাইরের বারান্দায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাইরের রাস্তায় সবাই খালি পায়ে চলেছে। কত প্রশ্ন জাগে ছোট্ট হরিমতির মনে। চেঁচিয়ে বলে, বিন্দে দিদি, ওরাই দুর্ধর্ষী গরমে পাথুরে রাস্তায় খালি পায়ে কেন রে? বিন্দে বলে, জমিদার বাড়ির সামনে দিয়ে জুতো পরে যেতে নেই। অবাক চোখে হরিমতি বলে, এখন তো জমিদার নেই, জমিদারিও নেই। এমনি করে বছর গড়িয়ে যায়। হরিমতির শরীরে যৌবন উকি দিচ্ছে। আকুল হরিমতি স্বামীকে কাছে পেতে চায়, কিন্তু কোথায় সে? সারাদিন কি করে, কোথায় থাকে? সে তো জানে ঘরে তার বউ আছে, তবে কেন এত দূরে? সন্ধ্যায় একটা সুযোগ আসে। প্রদীপ জ্বালানোর নাম করে গোটা প্রাসাদ টহল দেওয়া যায়। কতদিন ভাবে ভাণ্ডার ঘরের পেছনে ওই ছোট্ট দরজা দিয়ে কোথায় যাওয়া যায়। ওখানে কি আছে দেখতে হবে তো একদিন। বিন্দে বলে, বৌঠান, এই বাড়িতে তেনাদের বাস আছে গো, রাত দুপুরে ইতি উতি যেও না। বিন্দের কথায় হরিমতির আত্মারাম খাঁচা। সত্যি এখানে অপদেবতা থাকা অস্বাভাবিক নয়। এরা ছিল 7 খুনে জমিদার। সবাই বলে নামে 7 খুন। কত যে খুন করেছে তার ইয়ত্তা কি? হরিমতি এই বাড়ির অনেক গল্প শুনেছে। সে দেওয়ান জমিদার রাজস্ব আদায় করত, দানশীলতা ছিল, কিন্তু পরের গুলো ছিল হাড় বজ্জাত। হুগলি নদীর পারে ওদের পাট ব্যবসা ছিল, আরো কত কি। হরিমতি গাছ জ্বালানি মেয়ে, তার উপরে বুদ্ধিটাও প্রখর। প্রদীপ জ্বালানোর ছুতোয়ও গিয়েছিল ওই দরজাটার কৌতূহলে। কেমন একটা হাসি কানে আসছিল। মেয়ে মানুষের হাসি সে স্পষ্ট শুনেছে। বিয়ের আগে ঠাকমা তাল গাছ দেখিয়ে বলতো,
কান কাটার মা তাল গাছেতে থাকে, যে শিশুটা কাঁদে তার কানটা ধরে কাটে, নুন ডোরা আর খায়। হরিমতি কানে হাত দিয়ে রাম রাম করছিল, আর ঠিক সেই সময় সে দেখলে তার স্বামীকে। বললে, এখানে তুমি কেন? কি দরকার এখানে? স্বামীকে দেখে অবাক হয়ে গেল হরিমতি। এখানে কোথায় ছিল সে? তবু বললে, আগে সন্ধে ধোয়া দিচ্ছি কি না, তাই আসতে হলো। আপনি শুনতে পেয়েছেন কান কাটার মায়ের হাসি? এখানে হাওয়ার দোষ, একদম আসবেন না। এই প্রথম অনেক কথা বলা হলো। গলাটা শুকিয়ে আসছিল হরিমতির। নির্দেশ এলো, এদিকে আসবে না, নিজের ঘরে থাকবে। জমিদার বউদের এটাই দস্তুর। হরিমতির মনের মধ্যে অনেক প্রশ্ন। স্বামী তো বাড়িতেই আছে, তবে তার কাছে কেন আসে না? এমনি করেই কি এই যৌবন কাটবে? 7-5 ভাবনার মধ্যে হঠাৎ ওর বয়সী এক মেয়ে ওকে ধাক্কা দিয়ে বলল, কি ভাবছো গো বৌমণি? তোমার মাঝে কিসের চিন্তা গো? হরিমতি মাধুরীকে দেখে অবাক হলো, কিন্তু মাধুরী বেশ চৌকস আর বুদ্ধিমতী। বললে, অসময়ে আমাকে দেখে অবাক হলে বুঝি? আসলে ছোটবাবু আমাকে পাঠালে। বললে, মাধু, 2 দিন পরে রাধা দামোদরের 5ম দোল, বৌমণিকে স্নান করিয়ে নিয়ে আসবি নদী থেকে। স্বামী তার ব্যাপারে এত ভাবে জেনে খুশিতে চকচক করে হরিমতির মুখ। তবু বলে, আচ্ছা মাধু, তুমি এই বাড়িতে মেয়ে মানুষের খিলখিল হাসি শুনেছ? মাধু চোখ বড় বড় করে বললে, শুনিনি আবার? ও হলো গর্ভবতী মেয়ের হাসি। ওই দিক থেকে আসে শব্দটা। খবরদার বৌমণি, ওদিকে কোনো দিন যাবে না, তোমার বিপদ হবে। বলেই মাধু বললে, আমি আসছি গো। মাধু আর দাঁড়ায় না। ওর মুখখানা কেমন যেন বিবর্ণ। মনে হয় ভয় খেয়েছে মেয়েটা। হরিমতি ভাবনার জগতে ডুব দেয়। গর্ভবতী মেয়ে আবার কে? সে হাসতেই বা যাবে কেনে? 5ম দোলের আগে নদীতে ডুব দিতে হবে। মাধু পালকি নিয়ে হাজির। গা দেখিয়ে নদীতে স্নান করা যাবে না। 6টা বেহারা এসেছে মদ্য যেন। পালকি শুদ্ধ ডোবাবে হরিমতিকে। হরিমতি ভয় খেলে, তার মানে পরের হাতে জীবন। মাধু আজ খুব সেজেছে। হরি বললে, নাইতে যাবে, তাতে এত সাজ কেন গো? মাধু চমকে ওঠে। তারপর এসে বলে, এমনি গো। নদীতে স্নান করতে গিয়ে প্রকৃতি দেখবে হরি। বদ্ধ জীবন বড় দুঃসহ। আজ গহনা পড়ে যাওয়া ঠিক হবে না। মাধুকে হিংসে হয়। ছোট বাবু ওর সাথে কথা বলে, অথচ হরিমতি ধর্মপত্নী, তার কাছেই আসে না। পালকিতে যেতে যেতে হরি বললে, সেদিন যে বলছিলে গর্ভবতী মেয়ের হাসি, কেন বললে? এসবের রহস্য কি? মাধু বললে, এ হলো গিয়ে জমিদার বাড়ি। এখানে কান পাতলে শুনতে পাবে কত ঘটনা। বাপের কাছে শুনেছি তোমাদের কোন পূর্বপুরুষ গর্ভবতী মেয়েকে খুন করেছিল। তবে ছোট মুখে বড় কথা না বলাই ভালো। যাকে খুন করা হয়েছে সে আসছে। তোমার কথার কোনো মাথামুন্ডু নেই মাধু। হরিমতির এই কথার সাথে সাথেই তার নজরে এলো নদীর মনোহর রূপ। এ নদীর নাম দ্বারকেশ্বর। কি শান্ত হয়ে বয়ে চলেছে। চারিদিকে গাছগাছালি। ওই দূরের ঝোপ থেকে কোনো একটা পাখি একটানা ডেকে চলেছে। এই তো গত মাসে হরিমতি এসেছিল। সে কি কাণ্ড! শাশুড়ির মোটা গতর, পায়ে গোদ, পালকিতে ঢোকানোই যাচ্ছিল না। ওই গন্ধ মাদন বয়ে এনেছিল বেহারাগুলো। ফিক করে হেসেছিল হরিমতি। কাল ঘাম ছুটেছিল বেহারাদের। মাধু বললে, ও বৌঠান, মনে মনে বিড়বিড় করে কি কও বলো দেখিনি? হরি বললে, এই পাখি একটা না কি বলে মাধু? মাধু বললে, পাখি বলে? খোকা হোক। হাসতে থাকে হরিমতি। বললে, কেনে, কদিন আগে মুড়ি খেয়ে গেছি। বৃন্দাবনের কীর্তন দল এসেছিল। তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে খেতে শুনেছিলাম বলরাম দাসের পদ। আহা, বড় ভালো। মাধু বললে, তুমি গানটা গাও না বউ, বড় মিষ্টি তোমার গলা। হরিমতি গান ধরে। দাঁড়াইয়া নন্দের আগে, গোপাল কান্দে অনুরাগে, বুক বাহিয়া পরে ধারা, না থাকিব তোমার ঘরে, অপযশ দেও মোরে, মা হইয়া বলো ননি চোরা। অবাক চোখে তাকিয়ে থাকে মাধু।
গান শুনে বিহবল হয়ে পড়ে, বড় ভালো মানুষ তুমি বৌমণি, এই নরকে এসে পড়েছ। হরিমতি দেখলে বেহারাদের দেখাই নেই, ওরাই ধুধু চড়ে কোথায় গেল। আর দূরে ও কে দাঁড়িয়ে আছে, খুব চেনা চেনা লাগে যে, কে ও? বিন্দের উপরে দায়িত্ব দিয়েছেন গিন্নিমা, বৌঠান যেন কোনো কষ্ট না পায়। এই জমিদারদের রক্তে নীল রক্ত, সারা জীবন ধরে নিজের দেখা। বড় মায়া এই মেয়েটার উপরে, সংসারের কোনো পাপ স্পর্শ করেনি তাকে। বিন্দেকে পই পই করে বলেছিলেন, বৌমা ছোট্ট মেয়ে, এ বাড়ির হালচাল বোঝে না, তুই সর্বক্ষণ খেয়াল রাখবি। গতকাল থেকে বিন্দের জ্বর, সে কারণে আজ ভোরে আসতেও পারেনি। আর এসে আজ দেখলে বৌঠান ঘরে নেই। অবাক হয়ে ছুটল গিন্নিমার কাছে, বললে, বৌঠান কোথায়? অবাক চোখে তাকিয়ে থাকে গিন্নিমা। বলিস কি বিন্দে, আশেপাশের সব জায়গায় দেখ, এ বাড়িতে কত কি যে ঘটে। রাম রাম করতে থাকে বিন্দে। কি সাহস, সন্ধ্যায় ওই ঘরের দিকে গিয়ে নিশ্চিত কোনো অনর্থ বেঁধেছে। বিন্দে বিড়বিড় করছে দেখে গিন্নিমা উঠে বসে, পায়ে বাত, যন্ত্রণায় কাতর এমনিতেই। তবু বললেন, দেখ বিন্দে, তোর ওই এক রোগ। কাল বৌমা আমার ঘরে এসেছিল, কতক্ষণ সেবা করলে, বাটিতে সর্ষের তেলে কর্পূর দিয়ে ফোটালে, তারপর কেমন আমার হাঁটুতে দললে, আরামে আমি ঘুমিয়ে গেছিলাম। কত কথা হলো কাল। বললেম, বউ, পঞ্চম দোলের ভোগ তুই রান্না করিস মা, আমার হাত পায়ে জোর নেই। তাছাড়া গত মাঘ মাসে দ্বারকেশ্বরের তীরে জীব গোস্বামীর পার্শ্বদরা এয়েছিল কীর্তন গাইতে। মুড়ি মেলায় প্রত্যেক বছর আসে, ওখানে ওর মন্ত্র দীক্ষা হয়েছে। ওর হাতের জল এখন শুদ্ধ, ভোগ রান্নায় অসুবিধে নেই। বিন্দে বললে, বড় মিষ্টি আর সরল গো মা, তবে কোথায় গেল সে? কতবার কয়েছি, এই জমিদার বাড়িতে অনেক মানুষের আত্মা ঘোরে, শোনে না মা। বাইরের উঠোনে বেরিয়ে আসে বিন্দে। ননির মা জমিদার বাড়ির ফুল তোলে। বিন্দেকে দেখে এগিয়ে আসে, বলে, বৌঠান ফিরেছে বিন্দে? সে কোন সকালে গেল? ননির মায়ের কথায় ধাত আসে বিন্দের। বললে, কোথায় গেছে বউ? ননির মা বললে, কেন এলা, তুই জানিস না বুঝি? পাইক রামশরণ আর তার মেয়ের সাথে গেল রে পালকি করে, নদীতে যায়নি তো? বিন্দে চমকে ওঠে, সর্বনাশ, শেষে ওই শয়তানিটার কবলে। ছ্যা, এখনই গিন্নিমাকে খবরটা দিতে হবে। ওই রামশরণ জমিদার আমলে পাইক ছিল, এখন তো জমিদার নেই, এখন ডাকাতি করে। আর ওর ওই ছুরিটা বদের হাড়ি, পুরুষ মানুষ দেখলে রক্ষে নেই। বৌঠানকে বাঁচাতে হবে। বিন্দে এক ছুট দিল। নদীতে ভাটা চলছে, জল অনেকটা নেমে গেছে। দূরে একটা ডিঙি নৌকো নজরে এলো হরিমতির। আগেরবার যখন শাশুড়ির সাথে এসেছিল জল থই থই ছিল, পাটা জাল দিয়ে কি মাছ ধরছে ওরা। আজ বাপের বাড়ির জন্য খুব মন খারাপ হচ্ছে। বাপের ঘরে কত আদর, আর এখানে সব সময় ভয় কাজ করে। হঠাৎ একটা শব্দ কানে এলো, খোল করতাল বাজছে, নগর সংকীর্তন হচ্ছে। হাত জোর করে পেন নাম করলে। সেবার ঠাকুর এসে বলেছেন জীব গোস্বামীর গল্প। ওরা নাকি সেই কর্ণাট দেশের ভরদ্বাজ বামুন। নৈহাটিতে ওদের আদি নিবাস। কোথাকার মানুষ কোথায় যে চলে আসে। অমর, সন্তোষ আর বল্লভের শিক্ষাগুরু বাসুদেব সার্বভৌম। কাশীতে মহাপুরুষ চৈতন্য মহাপ্রভু তাদের নাম দিলে সনাতন, রূপ আর অনুপম। অনুপমের পুত্র শ্রীজীব গোস্বামী, আহা, তার বাণী চিরন্তনী। রাধার প্রেমকে মান্যতা দিলেন। বললেন, যুগল মূর্তিতে রাধা বাদিকে, জীবাত্মা রাধা পরমের সাথে মিশতে চায়। কত বড় সাধনা। মনে মনে গেয়ে উঠল হরিমতি, জয় জয় রাধা দামোদর, রাধা দামোদর হে, শ্রীজীব গোস্বামীর প্রাণধন হে। হঠাৎ খিলখিল হাসি, সম্বিত ফিরে এলো। আরে, মাধু কোথায় গেল? ওকে কোথাও দেখা যাচ্ছে না। চারদিকে শুনশান। জেলে বউরা হাসছে। নৌকা ছেড়ে ওর কাছে এসে বলল, তুমি ছোট জমিদারের বউ না? এই এখানে কি করছো? কার সাথে এছো তুমি? হরিমতি অবাক চোখে তাকিয়ে থাকে। পালকির বেহারাগুলো কোথায়? হঠাৎ ঘণ্টা ধ্বনি শুনতে পেয়ে জিজ্ঞেস করল, এখানে মন্দির আছে? জেলে বউ দুটো বললে, আছে তো, ওই ওদিকে ডাকাতে কালী মন্দির, ওখানেই শব্দ হচ্ছে। তুমি বাড়ি চলে যাও তাড়াতাড়ি। না,
হরিমতি কিছুতেই ভয় পাবে না। বিদ্যুৎ খেলে গেল মনে। একটু আগে সুদর্শন কাকে দেখল, তবে কি ছোটবাবু? কি এত গোপনীয়তা? আর মানুষটাই কোথায় গেল? তবে কি আরও গভীর কোনো ষড়যন্ত্র চলছে? জেলে বউ দুটো বললে, চলো বৌঠান, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, এখানে থাকা নিরাপদ হবে না। কয়েকটা লোক নদীর তীরে ডাব পাড়ছিল, বৌঠানকে তারা ভেট দিয়ে গেল। জেলে বউ দুটো এত চাবড়া চিংড়ি দিলে। ওরা জমিদার ভিলার দিকে অগ্রসর হতেই বিন্দে এসে হাজির পালকি নিয়ে। হাউমাউ করে কেঁদে উঠল সে। বিন্দেকে দেখে হরিমতি বললে, আমার স্নান করা হয়নি, বেহারাগুলো কোথায় গেছে কে জানে। বিন্দে জানালে, গিন্নিমার হুকুম, তুলসীর তলায় স্নান করো, আর কখনো না বলে এদিকে পা মারাবে না। এদিকে বেশ কয়েকটা দোমালি আর অনেক চাবড়া চিংড়ি পেয়ে খুব আনন্দ হয়েছে হরিমতির। বললে, ডাবের মুখটা এমনভাবে কাটতে হবে যেন চাপা দেওয়া যায়। বিন্দে অবাক চোখে তাকায়। হরিমতি বিন্দেকে জড়িয়ে বলে, আজ ডাব চিংড়ি খাওয়াবো সকলকে। বিন্দে বলে চলে, তোমার ভয় করে না? হরিমতি বললে, ছোটবাবু হলো গিয়ে পতি দেবতা, তার আদেশ মান্যি করেছি বই তো নয়। আর মাধু এসে বললে যে, ওই ছিনালির কথা রাখো দেখি, যেই দেখেছে বিন্দের জ্বর অমনি দাও মেরেছে। হরিমতি বললে, বিন্দে দিদি, ছোটবাবুকে দূর হতে দেখেছি, উনি নিশ্চিত আমি নদীতে এসেছি, তাই ভয় পাইনি। মানুষটা তারপর কোথায় যে গেল। বড় মানুষের ব্যাপারে কথা না কওয়াই সমীচীন, তবে জমিদারি রক্ত অনেক কিছু পারে, এই বলে দিলাম। কে না জানে মজুমদারদের বউকে ডাকাতেরা বলি দিয়েছিল। ওই ওপারে ডাকাতে কালীর মন্দির, সে খেয়াল আছে? অবশেষে ভিলায় প্রবেশ করল পালকি। কিন্তু আশ্চর্যের আশ্চর্য, মাধু এখানে। হরিমতি বললে, মাধু, কোথা দিয়ে এলে? আমি তো পথে তোমাকে দেখিনি। বিন্দেও কোনো মানুষকে আসতে দেখেনি। মাধু চোখ কপালে তুলে বললে, আমি আবার কোথায় গিয়েছিলাম, এই তো এলাম। বিন্দে উচ্চস্বরে রাম নাম জপ করতে লাগলো। বললে, আমি বলিনি বৌঠান এই জমিদার বাড়িতে তেনারা আছেন? তুমি তাদের খপ্পরে পড়েছিলে গো। ওই যে রাধা দামোদরের নাম করেছিলে, তাই জেলে বউরা ঠিক সময় এসে গিয়েছিল। রাম রাম রাম। হরিমতি এবার আরো অবাক হলো। ওই তো ছোটবাবু আর রামশরণ রাধা দামোদরের মন্দিরের সামনে। আশ্চর্য ভুতুরে বাড়ি, 7 খুনে জমিদার যে। বিন্দে এক গ্লাস গরম দুধ এনে বললে, খেয়ে নাও বৌঠান। হরিমতিকে দেখে কিন্তু মনে হচ্ছে ও ভয় পায়নি একটুও। বললে, ছাড়ো তো বিন্দে দিদি, চলো বাইরের উনানে ডাব চিংড়ি করি, ছোটবাবু হাত চেটে ভাত খাবে। আজ সন্ধ্যায় হরিমতি শাশুড়ির ঘরে ঢুকলো। বিন্দে বলেছিল, গিন্নিমা ডেকেছে, কি যেন বলবে। কর্পূর তেলের বাটিটা নিয়ে গেল সে। কেউ কি তাকে লক্ষ্য করছে? গা ছমছম করে, আশ্চর্য লাগে ছোট বাবুকে। সত্যি কোনো রহস্য আছে। শাশুড়ির সাথে অনেক কথা হয়েছে। খুব চিন্তিত হরিমতি রাতে বিন্দেকে বললে, জানো বিন্দে দিদি, মা আজ লৌহগড়ের গল্প বলেছে, আমার শুনে পর্যন্ত শান্তি নেই। বিন্দে ঘুম চোখে বলে, তারা কেডা? জমিদার গো, 2 ভাই। একবার ওদের মা বলেছিল আমার দুধ মিশিয়ে খাবো। তাতে 2 ভাই একটা পুকুর কেটে প্রজাদের বলেছিল সবার গরুর দুধ পুকুরে ভরতে। তারপর সবাই সেই পুকুরে দুধ আর আমে ভর্তি করলে, আর 2 ভাই সেই পুকুরে মাকে ফেলে দিলে। এ সত্য ঘটনা গো। হরিমতির সারা রাত ঘুম হয়নি। শাশুড়ির মুখে এমন সব কথা শুনেছে, এখন শুধুই ভাবনা। মাকে ছেড়ে যবে থেকে এ বাড়িতে এসেছে, তবে থেকে যেন শাশুড়িকে আঁকড়ে ধরেছে। তার মনে কত ব্যথা। খুব ভোরে উঠল আজ, তখনও আলো ফোটেনি। উঠানের বকুল গাছে কুপ কুপ করে কুটুরে প্যাঁচা ডাকছে। তুলসীর তলায় স্নান করলে, গিন্নিমার নির্দেশ। আপন বলতে তো উনিই আছেন। ভিজে কাপড়ে এক কলস জল নিয়ে রাধা দামোদরের মন্দিরের দৌড় ধুয়ে দিলে। ফেরার পথে একটা কালো বেড়াল মনটা কু গাইল, কি জানি কোন অনর্থ বাঁধবে। ঘরে ঢোকার মুখে দেখলে মায়ের ঘর খোলা। এত সকালে গিন্নিমার জেগে ওঠার ব্যাপারটা ভাবিয়ে তুলল। তাড়াতাড়ি কাপড়টা পরে চলল শাশুড়ির ঘরের দিকে। বিন্দের ঘুম ভাঙল যখন, তখন জানলা দিয়ে সোনা রোদ উকি দিচ্ছে। বৌঠানের ঘর গুছিয়ে দিলে। ভিজে কাপড়টা মেলবে বলে বাইরে বেরোতেই শুনতে পেল বৌঠানের আর্তনাদ।
ছুটল বিন্দে। আওয়াজটা আসছে গিন্নিমার ঘরের দিক থেকে। চিৎকার চেঁচামেচিতে সবাই হাজির। ঘরময় রক্ত, বিছানার চাদরটা এলোমেলো। কিন্তু গিন্নিমা কোথায়? ফাঁকা ঘর, ছোটবাবুর মুখ মলিন। হুঙ্কার দিলে, মা কোথায় গেল? বাড়িতে ডাকাতি কারা করলে? বিন্দের চোখের জল বাগ মানে না। মাধু চিৎকার করে কাঁদতে লাগলো। শুধু চুপ হয়ে গেল হরিমতি। মনে মনে ভাবলে, মরে যদি যায় তবে দেহটা কোথাও নেই কেন? হরিমতির বিপদ আসন্ন, আর কেউ নেই আহা ভাবার। দূরে রামশরণকে দেখল, তার চোখেও জল। কি হলো মায়ের? মা বেঁচে আছেন তো? বাড়ির চারদিক খুঁজতে লাগলো, যদি রক্তের দাগ দেখা যায়। হরিমতির ঘুম হয়নি সারা রাত। তবে কি সে যা ভাবছে তাই হলো? তাহলে ওর অনুমান ঠিক? মনে মনে ভাবলে, আসল সত্য আমাকেই বের করতে হবে। কিন্তু রাতে কোনো শব্দ সে পেল না তো। তাই যদি হয় তবে তো এবার তার পালা। পায়ের তলার মাটি সরে গেছে হরিমতির। একটা কিছু করতেই হবে। বিধাতা পুরুষ এতটা অবিবেচক হবেন না। প্রথমে জানার দরকার মা বেঁচে আছে কিনা। সকালে যখন স্নান করলো তখন তো মাধু ছিল না। তারপরে সে কিভাবে এসে গেল? এত তাড়াতাড়ি কেউ বাড়ি থেকেই বা আসে কি করে? ভীষণ সন্দেহ হচ্ছে মেয়েটাকে। চারিদিকে ঢিঢি হলো, জমিদার গিন্নি খুন হয়েছেন ডাকাতের হাতে। তার দেহটাই হাপিস করে দিয়েছে। আত্মীয় কুটুম খবর শুনে দলে দলে আসে। কিন্তু হরিমতির মাথায় অন্য চিন্তা। এই খুনের পেছনে অন্য মতলব। আগের দিন রাতে গিন্নিমা সব বলেছেন যে তাকে। রাধা দামোদরের দেবত্র সম্পত্তির পরিমাণ প্রচুর। সেবাইত হিসাবে গিন্নিমার নাম। জমিদার কালীকৃষ্ণ রায় কাঁচা কাজ করেননি। শাশুড়ি দলিল করে গেছেন, আমার মরণের পর ছোট বৌমা হরিমতি যোগ্য সেবাইত। বড় ভক্তি প্রেম তার। সে খবর জানাজানি হয়েছে নিশ্চিত। ছোটবাবু কুটুমজনকে বোঝাচ্ছে, মায়ের গা ভর্তি গহনা, ডাকাত দলের খোলার সময় হয়নি, নদীতে নিশ্চিত লাশ পাওয়া যাবে। সবাই ঘাড় নাড়ে, কিন্তু হরিমতির বিশ্বাস হয় না। বিন্দের কান্না থামে না। বলে, বৌঠান খুব সাবধান, এবার তোমার দিকে লক্ষ্য হবে ডাকাত দলের। হরিমতির চোয়াল শক্ত হয়। বলে, হ্যাঁ গো বিন্দে দিদি, তুমি আমাকে এবার একটা কাজ করে দাও দেখি। বিন্দের আদেশ পালন করাই কাজ। শিল পেতে কি বাটলে, তারপর জলে গুলে শিশিতে ভরে দিলে। শিশিটা কোল আঁচলে লুকিয়ে বললে, তুমি একটু ওদিকে কি হচ্ছে দেখো গে, আমার ঘুম পায়। বিন্দে দরজাটা টেনে দিয়ে ছোটবাবুর কাছে গিয়ে দাঁড়ালো। ওদের তখন জাল নিয়ে নদীতে যাবার তোড়জোড় হচ্ছিল। মাধু বললে, বিন্দে দাসী, ছোট বউ কোথায়? রাগে গজগজ করে বিন্দে। কথার কি ছিরি, বলে কিনা দাসী? বললে, ঘুমিয়ে গেছে। সবাই নদীর দিকে রওনা হলো। গোটা বাড়িতে কেউ কোথাও নেই। হরিমতি রাধা দামোদরের নাম নিয়ে পৌঁছে গেল ভান্ডার ঘরের দিকে। অনেকদিন আগে এসেছিল, আজ আবার। সে ছোট্ট দরজাটার দিকে এগোলো। মনে মনে বলল, জয় রাধা দামোদরের জয়। মরব তো বটেই, একবার বাঁচবার চেষ্টা করি। দরজা খুলে দেখল এটা একটা সুড়ঙ্গ পথ। মাটির নিচে একটা চোরা কুঠুরি, এখানে বিছানা পাতা। আরে, ছোটবাবুর পোশাক, মাধুর পোশাক। তবে তো সব এখন পরিষ্কার। তাই বউয়ের প্রতি টান অনুভব করে না। একটা দলা পাকানো কান্না গলার মধ্যে আটকে যায়। এখনই পালাতে হবে এই যক্ষপুরী ছেড়ে। হঠাৎই একটা গোঙানির শব্দ। সাদা থানের মধ্যে একটা মানুষ। তাড়াতাড়ি কাপড়টা সরায়। আনন্দের বন্যা বয়ে যায়। জড়িয়ে ধরে মাকে, বলে, কে তোমার এই দশা করেছে? গিন্নিমা উঠে দাঁড়ায়, বলে, চল বউ, এখনই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। সুড়ঙ্গ পথ ধরে ওরা দুজন এসে দাঁড়ালো জনসমক্ষে। ছোটবাবুর মাথায় বজ্রাঘাত। মাধু আর ছোটবাবু কাছে ছুটে আসলে লঙ্কা বাটা জল ছুঁড়ে দেয় হরিমতি ওদের চোখে। গিন্নিমা বলেন, আমার ছেলে আর মাধু আমাকে মারবার পরিকল্পনা করেছিল, তবে আমার ছোট বৌমা আমাকে বাঁচিয়েছে নিজের বুদ্ধিমত্তায়। হরিমতির গল্প সবার কাছে শুধুই গল্প, তবে আমার কাছে রূপকথা। কত নির্লোভ আমার পিসি। চলে এসেছিল স্বামীর ঘর থেকে। কি লাভ ধন সম্পদে, যেখানে ভালোবাসাটাই নেই। গল্পটি যদি ভালো লাগে
তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।